নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে আমি সৌমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। এডিআরই ফলাফল ফেব্রুয়ারি বা মার্চে ঘোষণা করা হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে প্রয়াত ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, প্রদেশ কংগ্রেসের দেশজুড়ে শোক। ধলাইয়ে বিষাক্ত কিং কোবরার খোঁজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিং কোবরার উদ্ধারে চাঞ্চল্য এলাকা জুড়ে। আগামী 23শে জানুয়ারি নেতাজি মূর্তির পুনঃস্থাপনের লক্ষ্যে রবিবার ভূমি পূজন শিলচর রাঙ্গিরখাড়িতে। ফের আসাম বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার। এবারে বিস্তারিত খবর। এডিআরই ফলাফল ফেব্রুয়ারি বা মার্চে ঘোষণা করা হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এডিআরই ফলাফল ফেব্রুয়ারি বা মার্চে ঘোষণা করা হবে, এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন এডিআরইর ফলাফল 2025-এর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ঘোষণা করা হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন সামাজিক মাধ্যম ফেসবুক লাইভ অনুষ্ঠানে। তিনি আরও বলেন যে রাজ্য সরকার ফেব্রুয়ারিতে আসাম পুলিশে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ সম্প্রচারের সময় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন। অৱশ্যে নলবাৰীৰ কেবিনেটত যান বাহন আইন পালনৰ ক্ষেত্ৰত আমি কিছু শিথিল হোৱাৰ সিদ্ধান্ত এইবাৰো মই আশা কৰিম 31 ডিচেম্বৰৰ নিশাটো আমি যাতে কোনেও মদ খাই গাড়ী নচলাওঁ। আপোনালোকৰ সহযোগিতা আকৌ এবাৰ কামনা কৰিম। বিকাশৰ 12 দিনত অসমৰ বিভিন্ন জিলালৈ যাওঁতে মোক বহুত ল'ৰা ছোৱালীয়ে প্ৰশ্ন কৰিছে যে পুলিচৰ ফিজিকেল ফিটনেছ আমি পাছ কৰিলো, এতিয়া লিখিত পৰীক্ষা কেতিয়া হ'ব? ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত এই লিখিত পৰীক্ষা সমাপন কৰাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰিম। বহুত ল'ৰা ছোৱালীয়ে সুধিছে যে মামা এডিআৰই ৰিজাল্ট কেতিয়া দিব? এডিআৰই ৰিজাল্টটো আমি তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ আটাইকেইটা পৰীক্ষাৰ ৰিজাল্ট আমি ফেব্ৰুৱাৰী মাহৰ শেষৰ ফালে বা মাৰ্চ মাহৰ প্ৰথম সপ্তাহতে দিবৰ বাবে আমি চেষ্টা কৰিম। ইতিমধ্যে এই গোটেই প্ৰচেষ্টাবোৰ আৰম্ভ হৈছে আৰু আমাৰ প্ৰচেষ্টা হ'ব যে নিৰ্ধাৰিত সময়ত এইবাৰ আমি প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰি 30,000 নিযুক্তি আমি যাতে সমাপন কৰিব পাৰোঁ। দিল্লিতে প্রয়াত ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রদেশ কংগ্রেসের। প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আসামের 5বার রাজ্যসভার সাংসদ ডক্টর মনমোহন সিং বৃহস্পতিবার 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, সোনিয়া গান্ধী, কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিভিন্ন দলের নেতৃস্থানীয়রা। এদিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। শুক্রবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার নেতৃত্বে এক প্রতিনিধি দল নতুন দিল্লির ডক্টর সিংয়ের বাসগৃহে উপস্থিত হয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি নশ্বর দেহে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভূপেন বরা সহ কংগ্রেস কর্মকর্তারা। প্রতিনিধি দলের কর্মকর্তারা প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন পিপিসিসি সভাপতি ভূপেন বরা, বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়া, সাংসদ রকিবুল হোসেন এবং কংগ্রেস নেত্রী রাজলীনা তির্কি। ধলাইয়ের রামপ্রসাদপুরে বিশাল কিং কোবরা উদ্ধার, সাপটিকে ধরলেন বন্যপ্রাণী উদ্ধারকারীদের দল।
ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকায় একটি মুদি দোকানে সাপটি পাওয়া গেছে। দোকানের মালিক প্রজেন সিং সেই বিশাল সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তে সাপটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমান। খবর দেওয়া হয় ধলাই বন বিভাগের কর্মীদের। বন কর্মীরা ছুটে এলেও তারা বিষাক্ত সাপটিকে ধরতে ব্যর্থ হন। পরে খবরে ছুটে আসেন বন্যপ্রাণী উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর তারা সাপটিকে পাকড়াও করেন। উদ্ধারকারী দলটির নেতৃত্বে ছিলেন ত্রিকাল চক্রবর্তী। দোকান মালিক প্রজেন সিং জানান, অনেক দিন ধরেই তিনি বাড়ির ভেতরে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছেন। তবে খুব একটা পাত্তা না দিলেও শুক্রবার সকালে হঠাৎ দোকানের ভেতরে একই শব্দ শুনে দেখতে শুরু করেন আর তখন সাপটিকে দেখতে পান। हाँ ठीक है इजी 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 एक नेट है इधर ऊपर फेंको। हाँ नेट है ऊपर मत फेंको। नेट क्यों कर रही है? उसका आँख में तोड़ आँख में मारो आँख में सब लोग मिलकर आँख में मारो टॉर्च। आँख में मारो आँख में আগামী 23 জানুয়ারি নেতাজি মূর্তির পুনঃস্থাপনের লক্ষ্যে রবিবার ভূমি পূজন শিলচর রাঙ্গিরখাড়িতে। শিলচর রাঙ্গিরখাড়িতে আগামী 23 জানুয়ারি নেতাজি প্রতিমূর্তির পুনঃস্থাপনার লক্ষ্যে রবিবার ভূমি পুজোর আয়োজন করেছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি। জানানো হয়েছে ওই দিন বেলা 12টার পর পুরনো প্রতিমূর্তি সরিয়ে নতুন মূর্তি প্রতিস্থাপন সহ রোটারি নির্মাণ কাজের সূচনা হবে। শুক্রবার শিলচর গান্ধী ভবনে সাংবাদিক সম্মেলনে স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, প্রতিমূর্তির সার্বিক উচ্চতা হবে 19.5 ফুট, যেখানে প্রতিমূর্তি হচ্ছে 10 ফুটের। ফলে সার্বিক খরচ ধরা হয়েছে 70 লক্ষ টাকা। তিনি জানান, মূর্তির কারিগর দেশের অন্যতম নামী শিল্পী অরুণ যোগীরাজের দেওয়া তথ্য অনুযায়ী কাজ শেষ করে আগামী 5 জানুয়ারি মূর্তিটি শিলচরের উদ্দেশ্যে রওনা হবে। জানুয়ারির মাঝামাঝি পৌঁছে যাবে শিলচর। আর রবিবার ভূমি পূজন শেষে স্থানান্তর করা মূর্তিটি গান্ধীবাগে অস্থায়ীভাবে স্থাপন করা হবে। বিশেষ করে একটা চিন্তাধারা হয়েছিল, বিধায়ক হওয়ার পরবর্তীকালে আমি চিন্তা করেছিলাম যে এই নেতাজি মূর্তিকে আমাদের একটু বড় করা দরকার, কারণ শহর অনেক বড় হয়েছে। তো প্রথমেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিগত দিনের যে কমিটি ছিল বা বিগত দিনে যারা চিন্তা করে নেতাজি মূর্তিকে স্থাপনা করেছিলেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নেতা আর চিরস্মরণীয় কিংবদন্তি নেতা, যিনি আমাদের এই স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন, তার জন্য যে এই চিন্তা করেছিলেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই। পরবর্তীকালে আমার লেগেছিল যে এই নেতাজি মূর্তিকে বড় করার প্রয়োজন রয়েছে, তাই
শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা আমাকে সবসময় পরামর্শ বিধায়ক হিসাবে দিয়ে থাকেন, তো তাদের সাথে কথা শেয়ার করি আর সেখান থেকে মূলত এই কথা আগ বাড়ে। আর আমরা 1 জানুয়ারি 2023-এ আমরা আমাদের কমিটির প্রথম মিটিং করি। আর এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে 3 তারিখে আমরা এই কমিটির একটা নাম দেব। আর এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আজকের দিনে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির নাম। সেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল। এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে ইচ্ছায় অনেকেই এসে কিছুটা অনুদান দিয়েছেন নেতাজি মূর্তি স্থাপনার জন্য। আমরা চিন্তা করেছিলাম যে নেতাজি মূর্তিটাকে আমরা যদি শুধু বসালে হবে না, এই যে রোটারি রয়েছে এই রোটারিটা ভাঙচুর আছে, এই ডেলাপেটেড রোটারিকে আমরা ভেঙে নতুন করে একটা সুন্দর রোটারি তৈরি করব আর তারপর আমরা নেতাজি মূর্তিকে স্থাপনা করব। পাশাপাশি আরেকটা চিন্তা হয়েছিল যে আপনারা দেখেছেন যে এই এরিয়াতে যানজটেরও কিছুটা সমস্যা হয়, সেই কথা চিন্তা করে যে এক্স্যাক্টলি সরকারি জমিন কতটুকু আছে সেটা দেখার জন্য ডিমার্কেশন হয়েছে। এই ডিমার্কেশনের পর কিছুটা আমরা এনক্রোচমেন্ট ছিল, এই এনক্রোচমেন্ট ফ্রি করতে সকলের সহযোগিতা সেটা ফ্রি করতে সম্ভব হয়েছে। যেখানে যারা ব্যবসায়ী সমিতি ছিলেন বা কারো যদি এনক্রোচমেন্টের জন্য কিছুটা দোকান চলে এসেছিল রাস্তায়, উনিও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। যার জন্য আপনারা দেখবেন সোনাই রোড দিকে যান বা হসপিটাল রোড দিকে যদি আমরা যাই, তাহলে এই এরিয়াটার ড্রেনটা আমরা যে কনস্ট্রাকশন চলছে মোটামুটিভাবে তাকে আমরা শেষ করতে সম্ভব হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এই কাজটা হওয়ার দরুন না হওয়ার দরুন আমাদের লেট হয়েছে, কারণ আমরা যদি রোটারিটাকে করতে চাই তাহলে সেন্টারটা বের করতে হবে। এই সেন্টার আমরা ইতিমধ্যে পেয়ে গেছি ড্রেন কনস্ট্রাকশনের জন্য। তার জন্য আজকে আমরা নতুন করে শহরবাসীকে জানাতে চাই যে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আগামী 23 জানুয়ারি আমরা যাতে নেতাজিকে এখানে রিইনস্টল করি। পক্ষকালের মধ্যে ফের আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার। আবারও বিশাল আকারের অজগর সাপ উদ্ধার আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। জানা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয়রা বিশাল আকারে আরও একটি অজগর সাপ উদ্ধার করেন। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশাল অজগর সাপ উদ্ধারে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। উল্লেখ্য, সম্প্রতি এভাবে আরেকটি অজগর সাপ উদ্ধার হয়েছিল। পরে বন বিভাগকে সমঝে দেওয়া হয় সাপটি। আরেকটা রইছে নিচে না বিশাল বড় নিটা না না ছোট ছোট पीछे कटा गया আরেকটা রইছে নিচে না বিশাল বড় নিটা না না ছোট पीछे कटा गया আরেকটা রইছে নিচে না বিশাল বড় নিটা না না ছোট আরেকটা রইছে নিচে না বিশাল বড় নিটা না না ছোট पीछे कटा गया ধলাই আয়রংমারায় টিপার গাড়ির চাপায় মৃত্যু এক শ্রমিকের। অবৈধ মাটি খননকে দায়ী করেছেন এলাকার মানুষ। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির আয়রংমারা এলাকায় দিনরাত চলছে অবৈধ মাটি খনন ও বিক্রয়ের অবৈধ ব্যবসা। মাটি মাফিয়া রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার মাটি সরবরাহ হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। এর মধ্যে স্থানীয় শ্রমিকদের কিংবা এলাকার নাগরিকদের জীবন সুরক্ষার কোনো পথ দেখা যাচ্ছে না। এরকম এক ঘটনায় গতকাল রাতে একটি মাটিবাহিত অবৈধ ট্রিপার গাড়ি পিষে দিল এক শ্রমিককে। ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। কি করে শ্রমিক ট্রিপার গাড়ির নিচে চলে এলো, কেনই বা এভাবে অবৈধ মাটি ট্রিপার গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে, পুলিশ প্রশাসনের চোখের সামনে এর সদুত্তর দিতে ব্যর্থ এলাকার পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা। মানে এরিয়াতে যেভাবে অব্যাহতভাবে জেসিবি টিপার লাগিয়ে মাটিগুলো কাটা হয়, মর্নিং ওয়াকে বেরোতে অনেকে ভয় করেন বা দিনের বেলাও অনেক সময় লেগে যায়। হ্যাঁ, টিপারগুলো এই পারমিশনগুলো কে দেয়? উইদাউট পারমিশন ইউনিভার্সিটির কাছে একটা পাহাড়
প্রায় 15 দিনের মাথায় সম্পূর্ণ পাহাড় প্রায় 7-8 বিঘা জায়গা খালি করে দিল ওরা। তাতে ইউনিভার্সিটির ক্ষতি হবে, ইউনিভার্সিটির বিল্ডিং ভাঙার চান্স থাকবে, বাউন্ডারি ওয়াল ভাঙার চান্স থাকবে এবং লোকাল অনেক ঘরবাড়িরও ক্ষতি হবে। বন্ধুগণ, আজকে যে টিপারটা ভেঙে গেল এখান থেকে, এই টিপার কিভাবে ভাগলো? নিউ গাইডলাইন মতো তো ভাগতে পারে না। সে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি, সেটা আমার কোয়েকশন। সে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি? তাকে অ্যারেস্ট করা খুব দরকার ছিল। আর এই গরিব পরিবারের কি হবে? তাকে কে কম্পেনসেশন দেবে বন্ধুগণ? আর এই টিপার চালানো আইরংমারা থেকে বন্ধ করতে হবে। আর্ট কাটিং, ইনলিগেল আর্ট কাটিং বন্ধ করতে হবে উইদাউট পারমিশন, যেগুলো আর্ট কাটিং হয়। আইরংমারা তো পাট্টার জায়গা নেই, তার মানে পারমিশন তো পাইনি কেউ। উইদাউট পারমিশন যেভাবে আর্ট কাটিং হচ্ছে, এই আর্ট কাটিংটা বন্ধ করতে হবে। তাতে যাতে আমরা আইরংমারা, বাগমালা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে মিলে তার প্রতিবাদ করি। আমি আগে আপনাদেরকে আপডেট দেব। এখন ম্যাজিস্ট্রেট আসবেন, এসে কি ডিসিশন। নর্থ ইস্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্স 2004 উপলক্ষে শিলচরে মিনি ম্যারাথন র্যালি, স্বাস্থ্য ফিটনেসের উপর 3 দিন ব্যাপী কর্মশালা ও সেমিনারের সূচনা। নর্থ ইস্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্স 2024 উপলক্ষে শিলচরে মিনি ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ফিটনেসের উপর 3 দিনব্যাপী কর্মশালা ও সেমিনারের সূচনা হয়েছে আজ শুক্রবার থেকে। 27, 28 এবং 29 ডিসেম্বর 3 দিনব্যাপী অনুষ্ঠানটি মিনি ম্যারাথন ও বিনামূল্যে হার্ট চেকআপ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে ইসিজি কর্মশালা, সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা আসবেন। মিনি ম্যারাথন আজ সকাল 6:30টায় শুরু হয়। অংশগ্রহণকারীরা এসএমসিএইচ থেকে পায়ে হেঁটে যান মেহেরপুর পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য ছিল হৃদরোগের স্বাস্থ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। এরপর মেহেরপুর পিসি হৃদয়ালয়ে একটি বিনামূল্যে হার্ট চেকআপ শিবিরের আয়োজন করা হয়। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্যাম্প চলে। নেতাজি বিদ্যাভবন গার্লস এইচএস স্কুলের শিক্ষক নিয়োগের দাবি। নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা গোপা পাল 2023 আগস্ট মাসে দেবাঞ্জন মুখার্জির অবসরপ্রাপ্ত হওয়ার পর ওনার স্থলাভিষিক্ত হলেন। তিনি 1998-তে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন এই স্কুলে। অধ্যক্ষা গোপা পাল জানান, স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকারা মাস্টার লেভেল থাকায় স্কুল আপগ্রেডেশনের ক্রাইটেরিয়া থাকায় 2021 সালে স্কুলটি হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেড হয়। বিজ্ঞান শাখা ও কলা শাখা ব্যবস্থা থাকলেও শুধুই কলা বিভাগেই ছাত্ররা ভর্তি হচ্ছে। বিজ্ঞান শাখায় ভর্তি না হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে বিজ্ঞানের সেরকম কোনো ল্যাব গড়ে ওঠেনি স্কুলটিতে। স্কুলটিতে মোট ছাত্রী সংখ্যা 757 হলেও শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা মাত্র 13 জন। প্রতি বছর মাধ্যমিকের ফলাফল খুব ভালো হলেও হায়ার সেকেন্ডারি ফলাফল তেমন আশানুরূপ হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে হায়ার সেকেন্ডারিতে স্থায়ী শিক্ষকের কোনো ব্যবস্থা হয়নি এখনও পর্যন্ত। 2023 শিক্ষাবর্ষে 41 জন ছাত্রী ভর্তি হয়েছিল হায়ার সেকেন্ডারিতে এবং 2024 সালে 20 জন ছাত্রী ভর্তি হয়েছিল। রুম থাকতে হবে আর তার টিচার যে মানে যারা পড়াচ্ছেন গ্রাজুয়েট লেভেলে ওনাদের কি মানে মাস্টার ডিগ্রি মানে সাবজেক্ট ওয়াইজ আছে কিনা। তো আমার স্কুলে অনেকজন ম্যাডামই আছেন যাদের ধরুন আমার ফিজিক্সে একজন মাস্টার ডিগ্রি আছেন, ইংলিশে আছে, বাংলাতে আছে, পল সায়েন্সে আছেন। তো আর আমি নিজে কেমিস্ট্রিতে তখন মানে মাস্টার্স নিয়েছিলাম। তো সেই ক্রাইটেরিয়া দেখে হয়তো আমাদের স্কুলকে আপগ্রেড করা হয়েছিল। তো এখন যখন ক্লাস শুরু হয়েছে আমাদের গ্রাজুয়েট লেভেলে যে স্যার ম্যাডামরা পড়াচ্ছেন ওনাদের যে মাস্টার ডিগ্রি যাদের আছে ওনারাই এখন ধরুন আমার আর্টসের ক্লাসগুলো মানে চলছে আর কি। সায়েন্সও আছে কিন্তু সায়েন্সে যেহেতু আমাদের ল্যাব টেপ নেই তো সায়েন্স আমরা অ্যাডমিশন করিনি আর, কারণ স্টুডেন্টের যেরকম ক্লাস করতে অসুবিধা হবে সায়েন্স ল্যাবটাও তো আমরা দিতে পারবো না, তখন অন্য জায়গায় নিয়ে ওদেরকে করাতে হবে।
অবশ্যই আগামীতে 2026-এ আমাদের একজন টিচার রিটায়ার করবেন, আর তারপর 2028-এ আমাদের 3 জন টিচার রিটায়ার করবেন। 3 জন এর মধ্যে আমিও আছি 28-এ। হ্যাঁ, তো আমাদের 4 জন তো 28-এর মধ্যে 4 জন রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন তো আরো মাইনাস হয়ে গেল। তো আমাদের তখন টিচার সংখ্যা তো আরো নেমে যাবে। দিন দিন তো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, কারণ আমাদের স্কুলটাও নেতাজি স্কুলের নামটা একটু এদিকে এই সব অঞ্চলে অনেকটাই আছে, তো সবাই ভর্তি হতে চায় নেতাজি স্কুলে। তখন আমরা তো স্টুডেন্টকে তো না করতে পারি না, সবাইকে অ্যাডমিশন দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের টিচার তো দিন দিন কমে যাচ্ছে। তো এই দিকটা যদি একটু দেখা হয় তাহলে ভালো হয়। ক্লাস 10-এ যেমন একটা সেকশনে 130 জন 130 স্টুডেন্টকে একসাথে আমরা রোল কল করছি, ফটো অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তারপরে আবার ক্লাসও করাচ্ছি। 130-কে একজন টিচারে কভার করতে হচ্ছে। আচ্ছা, গতবার যে এবছর শিলচর ডিএস এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী রবিবার অনুষ্ঠিত হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী রবিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, এবার থাকছে ঝুমুর রায় স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা, এছাড়া থাকছে ঝুমুর রায় স্মৃতি আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। আশীর্বাদ ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেছেন আয়োজকরা। আবারও ধন্যবাদ। আমরা আগামী 29 তারিখ আমরা সাংস্কৃতিক ব্রাঞ্চের সভা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, স্পন্সরের সাথে আলাপ আলোচনা করে আগামী 29 তারিখ রবিবার আমাদের ঝুমুর রায় স্মৃতি আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আশীর্বাদ বিবাহ ভবন সার্কিটার স্কুলে অনুষ্ঠিত হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড কি করলেন বলে দেবেন, লিখে দেবেন। আমরা সেই হিসাবে সেই দিনে সমর্থককে সাথে নিয়ে, আমাদের ডিএসএফ কর্মকর্তার সাথে নিয়ে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দেবো সেই দিনে। তারপর আসবে 4 এবং 5 জানুয়ারি আশীর্বাদ বিবাহ ভবন সার্কিট হাউস রোডে যে অবশিষ্ট ইয়েগুলো আছে, প্রতিযোগিতাগুলো আছে, যেমন একক রবীন্দ্র নৃত্য 4 জানুয়ারি 2025 শনিবার সকাল 10টা 30 মিনিট আশীর্বাদ বিবাহ ভবন। তারপর আমরা চলে যাব রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার বিভাগ যে আছে ক খ গ, ক্লাস অনুযায়ী ভাগ করা আছে। তারপরে আমরা 4 জানুয়ারির প্রোগ্রাম শেষ করব না, তারপর আমরা আবৃত্তি প্রতিযোগিতা 4 জানুয়ারি বিকাল 3 ঘটিকায়, এখানেও 3টি বিভাগ ক খ গ। প্রত্যেকটা বিভাগের আমরা বিচারক 2 জন করে রাখছি। বিচারক অলরেডি আমরা চিঠি দিয়ে দিয়েছি বিচারককে, ওনারা নিশ্চয়ই আসবেন এবং আমাদের সেই বিচার পর্বের কাজটা তারা নিপুণভাবে করে যাবেন। এতে আমাদের কোনো হাত থাকবে না। তাদের বিচারে যে ফার্স্ট সেকেন্ড হবে এটি আমরা প্রাধান্য দেব। তারপর আসবে আবৃত্তি গেল। পরের দিন 5 জানুয়ারি রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি প্রতিযোগিতা রবিবার বেলা 1টায় রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি প্রতিযোগিতা হবে, 1টায় হবে রবীন্দ্রসঙ্গীত, আর বেলা 3টায় হবে নজরুলগীতি প্রতিযোগিতা। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমার ছোটো ভাই আছে, তো আমার সঙ্গে আরেক ছোটো ভাই আছে ডিএসএস ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন एडीएस आदर मौजूद है। और এবং আমার সঙ্গে আছেন কালচারাল সেক্রেটারি কল্যাণ দে। আমি সবার আগে ধন্যবাদ দিই আপনারা যে এই প্রেস মিটে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে আমি আমার আন্তরিক এবং আমার পরিবার থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। হাইলাকান্দির কাছাখাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন যুবক, গুরুতর আহত 2। শুক্রবার সকালে হাইলাকান্দির কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। এতে প্রাণ হারালেন একজন, গুরুতর আহত হলেন আরও 2 জন। জানা গেছে, কাটাখাল বাইপাসের কালীগঞ্জ 5ম খণ্ডে এই ঘটনাটি ঘটে। একটি লরি ও একটি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক হাইলাকান্দির কাটলিছড়ার রূপম রায় বলে জানা যায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। কেশব স্মারক সংস্কৃতি সুরভির ভিলেজ হেলথ ওয়ার্কার প্রশিক্ষণ শিবিরের সূচনা বর্জালেঙ্গা পাইনিয়ার সংঘ প্রাঙ্গণে চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। কেশব স্মারক সংস্কৃতি সুরভির ভিলেজ হেলথ ওয়ার্কার প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরটি বর্জালেঙ্গা পাইনিয়ার সংঘ প্রাঙ্গণে 26 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ চন্দ্র রায়, কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর বাই উবাদিয়া, পাইনিয়ার সংঘের সেক্রেটারি রাহুল দেব, বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থ সারথী দেব, ডক্টর সুমন বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, যে সকল প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দুঃসাধ্য, সেখানে ন্যূনতম স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে কেশব স্মারক সংস্কৃতি সুরভি গ্রাম্য স্বাস্থ্য সহায়ক কর্মী তথা ভিলেজ হেলথ ওয়ার্কার প্রশিক্ষণ শিবির নিয়মিতভাবে কাজ করে চলেছে। তারই অংশ এই ভিলেজ হেলথ ওয়ার্কার ট্রেনিং ক্যাম্প। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন গ্রাম থেকে সর্বমোট 50 জন শিক্ষার্থী এই চিকিৎসা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এডিআরই ফলাফল ফেব্রুয়ারি বা মার্চে ঘোষণা করা হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে প্রয়াত ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, প্রদেশ কংগ্রেসের দেশজুড়ে শোক। ধলাইয়ে বিষাক্ত কিং কোবরার খোঁজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিং কোবরার উদ্ধারে চাঞ্চল্য এলাকা জুড়ে। আগামী 23শে জানুয়ারি নেতাজি মূর্তির পুনঃস্থাপনের লক্ষ্যে রবিবার ভূমি পূজন শিলচর রাঙ্গিরখাড়িতে। ফের আসাম বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।